আমি চোখের পলক ফেলতেও সাহস পাচ্ছিলাম না। বুকের ভিতরটি স্পন্দন যেন কানই বাজছিল। ঘরের নিস্তব্ধতা হঠাৎ আরো ভারী হয়ে উঠল। আর ঠিক তখনই আলমারির অন্ধকার ফাঁক থেকে ধীরে ধীরে জলজলে দুটো চোখ ভেসে উঠল। দীর্ঘ কালো অবয়বটি আমার দিকে তাকিয়ে বলল, রাত্রে অজানা পথে প্রেতের সাথে। রাত যতই গভীর হয় ততই জেগে ওঠে কিছু অজানা রহস্য, কিছু গল্প যা শুধু গল্প নয়, লুকিয়ে থাকে বাস্তবের অন্ধকারে। আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেতরাত্রির 1 নম্বর এপিসোডে, এবং আমি পল্লবী আছি আপনাদের সঙ্গে। আজ আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। নতুন এই পথ চলার শুরুতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। আশা করি আপনারা পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে প্রেতরাত্রি পরিবারের অংশ হয়ে উঠবেন। আজকের ঘটনাটি আমার খুব কাছের একজন মানুষের জীবনে ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতা। তিনি নিজের পরিচয় প্রকাশ করতে অনিচ্ছুক, তাই তার পরিচয় গোপন রেখেই আপনাদের ঘটনাটি শোনাচ্ছি। ঘটনাটি শুনে শেষ পর্যন্ত আপনারা নিজেরাই বিচার করবেন এটা কি সত্যি কাকতালীয়, নাকি সত্যি এমন কিছু আছে যার ব্যাখ্যা আজও মেলেনি। চলুন শুরু করা যাক। প্রত্যক্ষদর্শীর ভাষ্যমত তুলে ধরছি। ঘটনাটির সূত্রপাত হয় 2018 সালের ফেব্রুয়ারি মাসে। আমার বাবা মারা যান। বাবার চলে যাওয়ার শেষ শোক তখনও আমি মেনে নিতে পারিনি। প্রতিদিন যেন বুকের ভিতর একটা শূন্যতা নিয়ে কাটছিল। বাবার কথা মনে পড়লে মনে হতো জীবনের সবচেয়ে বড় আশ্রয়টা যেন মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলেছি। ঠিক 7 মাস পর 22শে অগস্ট, সেদিন সকালে ঘুম থেকে উঠে শুনলাম আমার বড় দাদু, মানে আমার দাদুর বড় ভাই, আর বেঁচে নেই। খবরটা শুনে যেন বুকের ভেতরটা আবারও হুহু করে উঠল। একের পর এক প্রিয় মানুষকে হারানোর কষ্টটা তখন ভাষায় প্রকাশ করার মতো ছিল না। মনে হচ্ছিল ঈশ্বর যেন একে একে আমার আপন মানুষগুলোকে কেড়ে নিচ্ছেন। বলে রাখি, আমাদের বাড়ি থেকে বড় দাদুর বাড়ি মাত্র 3 মিনিটের রাস্তা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সবাই ওনাদের বাড়িতে ছুটে গেলাম। আমি ঘরে ঢুকেই বড় দাদুর মৃতর দেহটার সামনে গিয়ে দাঁড়ালাম। সাদা কাপড়ে ঢাকা শরীর, চারপাশে কান্নার শব্দ, আর মাঝখানে বড় দাদুর নিশ্চুপ মুখটা। ওনার দিকে তাকাতেই আমার চোখে জল চলে এলো, কারণ এই মানুষটাও আমার বাবাকে নিজের ছেলের মতো ভালোবাসতেন। একসময় কাজ থেকে বাড়ি ফেরার পথে আমাদের বাড়িতে একবার না ঢুকে তিনি যেতেন না। বাবার সঙ্গে ঘন্টার পর ঘন্টা গল্প করতেন। ছোটবেলা থেকে সেই দৃশ্য আমি অনেকবার দেখেছি। আজ সেই মানুষটাও নিঃশব্দে শুয়ে আছে। কোনো কথা নেই, কোনো হাসি নেই, শুধুই নিস্তব্ধতা। আমি ওনার মুখের দিকে তাকিয়ে পুরনো দিনের কথা ভাবছিলাম কয়েক মাস আগেও বাবা ছিলেন, বড় দাদু ছিলেন, কিন্তু আজ দুজনেই নেই। কিছুক্ষণ পর সবাই বড় দাদুকে শেষকৃত্যের জন্য শ্মশানে নিয়ে গেল। সারাদিনের সমস্ত কাজ শেষ করে আমরা সন্ধ্যার দিকে বাড়ি ফিরলাম। স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম। সবাই ক্লান্ত ছিল। একে একে সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার চোখে ঘুম ছিল না, তাই বিছানায় শুয়ে মোবাইল ঘাঁটছিলাম। ঠিক তখনই আমার এক বন্ধুর কল এলো। মনে মনে ভাবলাম ভালোই হলো, সারাদিন যা গেল একটু গল্প করলে হয়তো মনটা অন্য দিকে যাবে। আমরা অনেকক্ষণ কথা বললাম। কখন যে রাত 2টো বেজে গেছে খেয়ালই করিনি। ও বলল, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়। আমি ফোনটা কেটে কিছুক্ষণ শুয়ে রইলাম। আমার ঘরে তখন শুধু একটা ছোট্ট নাইট ল্যাম্প জ্বলছিল। পুরো ঘরটা আদো আলো, আদো অন্ধকারে ঢাকা ছিল।
হঠাৎ মোবাইল থেকে মুখ তুলে আমার মনে হলো আলমারির পেছন থেকে যেন কেউ আমাকে উঁকি মেরে দেখছে। প্রথমে নিজেকে বোঝালাম, না, এটা নিশ্চয়ই চোখের ভুল। আবার মোবাইলের দিকে তাকালাম, কিন্তু কয়েক সেকেন্ড পর যখন আবার মাথা তুললাম, আমার বুকের ভেতরটা যেন এক মুহূর্তে জমে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম আলমারির পেছনের একটা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। আমি স্থির হয়ে গেলাম, চোখের পলক ফেলতেও যেন ভয় লাগছিল। তারপর আমার চোখের সামনে অবিশ্বাস্য একটা ঘটনা ঘটতে শুরু করলো। যে ছায়াটা একটু আগে আলমারির পেছন থেকে উঁকি মারছিল, সে ছায়াটা ধীরে ধীরে বড় হতে শুরু করলো। মনে হচ্ছিল অন্ধকার থেকে যেন একটা মানুষের অবয়ব তৈরি হচ্ছে। নাইট ল্যাম্পের স্নান আলোয় আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমার শরীর অবশ হয়ে গিয়েছিল। আমি চিৎকার করতে চাইছিলাম, মাকে ডাকতে চাইছিলাম, কিন্তু গলা দিয়ে একটাও শব্দ বেরোচ্ছিল না। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি শুধু নিজের বুকের হৃদস্পন্দনটাই শুনতে পাচ্ছিলাম। ছায়ামূর্তিটা আলমারির পাশ দিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো আমার দিকে। আমি বুঝতে পারছিলাম যদি এখনই আমি দরজা খুলে দৌড়ে পালাতে না পারি, তাহলে তো আর কোনোদিনও কোনো সুযোগ আমি পাবো না। আমি বিছানা থেকে ওঠার চেষ্টা করলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তেই যেন মানুষের চোখে থাকা অনেক অসম্ভব এমন গতিতে সেই ছায়ামূর্তিটা এক লাফে আমার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। আমার নিঃশ্বাস যেন বুকের ভিতরেই আটকে গেল। আমার মনে হচ্ছিল আর এক মুহূর্ত যদি আমি ওটার দিকে তাকিয়ে থাকি, তাহলে হয়তো আমি সেখানেই অজ্ঞান হয়ে যাব। তারপর ধীরে ধীরে অবয়বটা দুহাত পেছনে নিয়ে মুঠো করে দাঁড়ালো। শরীরটা সামান্য কুঁজো করে, মাথাটা একপাশে কাত করে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমিও তাকিয়ে আছি, সেও তাকিয়ে আছে। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা যেন হঠাৎ থমকে গেছে। ঘরের নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে নিজের হৃদস্পন্দনের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। ঠিক তখনই অবয়বটা ধীরে ধীরে দরজার পাশের জানালার দিকে এগিয়ে গেল। জানালার কাছে গিয়ে আবার আমার দিকে ফিরে তাকালো। আর সেই মুহূর্তেই আমি এমন একটা জিনিস লক্ষ্য করলাম যা আজও আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। ওই অবয়বটার উচ্চতা, ওর পিঠের সামান্য কুঁজো হয়ে থাকার ভঙ্গি, সব কিছু যেন হুবহু আমার বড় দাদুর মতো। আমার শরীরের সমস্ত রক্ত যেন এক মুহূর্তে হিম হয়ে গেল। আমি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়াইনি। বিছানা থেকে লাফ দিয়ে উঠে প্রাণপণে দরজার দিকে ছুটলাম। আশ্চর্যের বিষয়, কয়েক মুহূর্ত আগেও যে অবয়বটা দরজার সামনে দাঁড়িয়েছিল, সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। সুযোগ বুঝে দরজা খুলে সোজা মায়ের ঘরের দিকে দৌড়ে গেলাম। মায়ের ঘরে পা রাখার সঙ্গে সঙ্গে হঠাৎ যেন পুরো বাড়িটা কেঁপে উঠল। কোথা থেকে এক বরফ শীতল ঝোড়ো হাওয়া সারা বাড়ি জুড়ে বয়ে গেল, অথচ ঘরের সব জানলা দরজা ভিতর থেকেই বন্ধ ছিল। সেই হাওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুরঘর থেকে একের পর এক ছবি ধপ করে মেঝেতে পড়তে লাগল। পরের মুহূর্তে রান্নাঘরের দিক থেকে ভেসে এলো এক বিকট শব্দ। মনে হচ্ছিল যেন কেউ একসঙ্গে সব বাসনপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে। থালা, বাটি, গ্লাস সবকিছুই একটার পর একটা ঝনঝন শব্দে মেঝেতে পড়তে লাগলো। মা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে বললেন, মনে হয় রান্নাঘরে একটা বিড়াল ঢুকেছে। কিন্তু আমরা যখন রান্নাঘরে গিয়ে দেখলাম, তখন অবাক হয়ে গেলাম। রান্নাঘরের সব দরজা জানলা ভিতর থেকে আটকানো ছিল। বিড়াল ঢোকার মতো কোনো ফাঁকই ছিল না, অথচ বাসনপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে রয়েছে। সেদিন আমি, মা, দিদি কাউকেই কিছুই বললাম না, কারণ আমার দিদি খুব ভীত প্রকৃতির। ও যদি সবটা শুনতো, তাহলে হয়তো সেদিন রাতেই আরও বাড়িতে থাকতে পারতো।
তাই সমস্ত ভয় বুকের ভেতর চেপে রেখে সেদিন রাতে মার পাশে গিয়ে শুয়ে পড়লাম। বড় দাদুর সমস্ত কাজ শেষ হওয়া না পর্যন্ত আমি আর নিজের ঘরে একা ঘুমানোর সাহস পাইনি। আমি বারবার নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম হয়তো সবটাই আমার মনের ভুল, হয়তো বাবার বড় দাদুকে হারানোর শোক আমাকে এমন কিছু দেখিয়েছে যা আসলে ছিলই না। কিন্তু তখনও জানতাম না আসল ভয়টা এখনো বাকি ছিল। কয়েক মাস পর এমন একটা ঘটনা ঘটবে যা প্রমাণ করে দেবে সেদিন রাতে আমি একা কিছুই দেখিনি। বড় দাদুর সমস্ত কাজ শেষ হবার কয়েক মাস কেটে গেছে। ধীরে ধীরে সবকিছু যেন স্বাভাবিক হয়ে উঠছিল। আমিও নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম সেদিন রাতে যা দেখেছি হয়তো সেটা শুধুই আমার মনের ভুল ছিল, কিন্তু আমি জানতাম না আসল ঘটনা তখনও বাকি ছিল। ভেবেছিলাম এখানেই হয়তো সবকিছু শেষ হয়ে গেছে। সেদিন সন্ধ্যা প্রায় 7টা হবে। আমার কাকাতো ভাই এসে বলল, চল বড় পিসির বাড়ি থেকে একটু ঘুরে আসি। আমি আর মা রাজি হয়ে গেলাম। দিদি বাড়িতে একাই ছিল। বাড়ি থেকে বেরিয়ে কয়েক পা এগোতেই হঠাৎ খুব তেষ্টা পেল। মনে হলো যাওয়ার আগে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে নিই। আমার একটা বদ অভ্যেস ছিল, রান্নাঘরে ঢুকে কখনো লাইট জ্বালাতাম না, অন্ধকারে ফ্রিজ খুলে জল খেয়ে নিতাম। সেদিনও ঠিক সেটাই করলাম। রান্নাঘরের দরজাটা খুলতেই আমার চোখের সামনে একটা এমন দৃশ্য ভেসে উঠল যা আমি আজও ভুলতে পারিনি। দেখলাম ডান দিক থেকে বাঁ দিকে একটা ছোটখাটো কালো অবয়ব অবিশ্বাস্য গতিতে ডিগবাজি খেতে খেতে ছুটে এসে টেবিলের নিচে ঢুকে পড়ল। তারপর হাঁটু মুড়ে বসে নিজের মুখটা দুহাঁটুর মধ্যে গুঁজে একদম নিশ্চুপ হয়ে রইল। আমি কয়েক সেকেন্ড একদৃষ্টিতে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল আমি কি সত্যি এটা দেখলাম নাকি আবারও চোখের ভুল। নিজেকে শান্ত করার জন্য ফ্রিজ খুলে ঠান্ডা জল খেলাম। তারপর সাহস করে আবার টেবিলের নিচে তাকালাম, দেখি কিছুই নেই, চারপাশ একেবারে ফাঁকা। ভাবলাম হয়তো এতদিনের ভয়ের কারণেই আমার এমন মনে হচ্ছে, তাই আর বিষয়টা নিয়ে মাথা না ঘামিয়ে পিসির বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিন্তু পিসির বাড়ি পৌঁছানোর মাত্র 2 মিনিটের মধ্যেই আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল দিদি কল করেছে। ফোনটা ধরতেই ওপাশ থেকে শুধু কান্নার শব্দ। কাঁপা কাঁপা গলায় দিদি বলল, তাড়াতাড়ি আয়, আমার খুব ভয় করছে, প্লিজ তাড়াতাড়ি আয়। দিদির সেই আতঙ্কিত গলা শুনে আমি আর এক মুহূর্ত দেরি করিনি। মাকে নিয়ে দৌড়ে বাড়ি ফিরে এলাম। বাড়িতে ঢুকেই দেখি দিদির মুখ ফ্যাকাশে হয়ে গেছে, সারা শরীর কাঁপছে। অনেক কষ্টে নিজেকে সামলেও বলতে শুরু করলো, তোরা বেরিয়ে যাওয়ার পর আমি রান্নাঘরে জল খেতে গিয়েছিলাম। দরজা খুলতেই দেখলাম ঠিক ডান দিক থেকে বাঁ দিকে একটা ছোটখাটো অবয়ব ডিগবাজি খেতে খেতে টেবিলের নিচে ঢুকে গেল। তারপর হাঁটু মুড়ে বসে পড়ল। আমি এটা শুনে একদম স্তব্ধ হয়ে গেলাম, কারণ কয়েক মিনিট আগেই আমি নিজের চোখে ঠিক একই দৃশ্য দেখেছিলাম। কিন্তু এরপর দিদি যা বলল সেটা শুনে আমার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। দিদি বলল, আমি ভয়ে একই জায়গায় দাঁড়িয়েছিলাম, নড়ার ক্ষমতা যেন আমি হারিয়ে ফেলেছি। মনে হচ্ছিল আমার পাটাকে অদৃশ্য শক্তিতে চেপে ধরে আছে। তারপর দেখলাম টেবিলের নিচের অন্ধকার থেকে দুটো চোখ ঠিক আমার দিকে তাকিয়ে আছে, সেই জলজলে চোখ। ভয়ে আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরের সমস্ত লাইট জ্বালিয়ে দিই। লাইট জ্বলতেই কিচ্ছু নেই, টেবিলের নিচে কেউ নেই। আবার লাইটটা নিভিয়ে দিতেই অন্ধকারের মধ্যে সেই একই জায়গায় আবার জ্বলে উঠল সেই দুটো জলজলে চোখ।
এবার আর আমি নিজেকে সামলাতে পারিনি। চিৎকার করে রান্নাঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে তোকে কল করলাম। দিদির সব কথা শুনে আমি আর কিছু গোপনে রাখলাম না। আমিও সমস্ত কিছু বলতে শুরু করলাম। বড় দাদুর মৃত্যুর দিন থেকে শুরু করে নিজের ঘরে দেখা সেই ছায়ামূর্তি, ঝোড়ো হাওয়া, ঠাকুরের ছবি পড়ে যাওয়া, বাসনপত্র ছিটকে পড়া, সব কিছুই এক নিঃশ্বাসে মাকে খুলে বললাম। আমার কথা শুনে মা পাশের বাড়ির এক পিসিমাকে ডাকলেন। তিনি নিয়মিত পূজা পাঠ করতেন এবং এই ধরনের বিষয় নিয়ে অনেকেই তার পরামর্শ নিতেন। তিনি আমাদের বাড়িতে এসে অনেকক্ষণ ধরে মন্ত্রপাঠ করলেন, বাড়ির প্রতিটি ঘরে ঘুরে ঘুরে দেখলেন। তারপর বাইরে এসে শান্ত গলায় যা বললেন, ভয় পেও না, এটা কোনো অশুভ শক্তি নয়, এটা তোমাদের বড় দাদু। নিজের ছোট ভাই মানে তোমার বাবার প্রতি ওনার যে গভীর ভালোবাসা ছিল, সেই টানেই তিনি শেষবারের মতো এসেছিলেন। তোমাকে দেখা দিয়ে বুঝিয়ে গেছেন যে তিনি এসেছেন। আর চলে যাওয়ার সময় বাড়ির সব কিছুই নড়ে ওঠার মধ্যে দিয়ে যেন নিজের শেষ বিদায় জানিয়ে গেছেন। এরপর বড় দাদুর প্রথম বার্ষিক কাজ সম্পূর্ণ হওয়ার পর অদ্ভুতভাবে সব কিছুই থেমে গেল। সেই রাতের পর সে ছায়ামূর্তি আর কখনো দেখা যায়নি। রান্নাঘরের টেবিলের নিচে আর কখনো জ্বলে ওঠেনি সেই দুটো চোখ। আজও জানি না সেদিন আমরা কি ঠিক দেখেছিলাম। সেটা কি সত্যি বড় দাদুর শেষ বিদায় ছিল, নাকি এমনও কোনো রহস্য যার উত্তর মানুষের আজও জানা নেই? তো এই ছিল আজকের রহস্যময় ঘটনা। ঘটনাটি সত্যি না কল্পনা আমরা তার কোনো নিশ্চয়তা দিই না। প্রেতরাত্রির উদ্দেশ্য শুধুমাত্র বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া রহস্যময় ও অলৌকিক অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরা। প্রেতরাত্রি তার শ্রোতাদেরকে কখনোই বলবে না কোনো ঘটনাকে বিশ্বাস করতে, কারণ ঘটনা বিশ্বাস করা কিংবা না করা সেটি সম্পূর্ণ আপনাদের ওপর। তাই প্রেতরাত্রির প্রতিটি গল্প, রহস্য বিনোদনের দৃষ্টিভঙ্গি থেকে উপভোগ করুন। আপনাদেরকে জানিয়ে দিই আমাদের ঘটনা পাঠাতে গেলে কি করতে হবে না, মেল করতে হবে pretrattri@gmail.com। সেখানে আপনার সঙ্গে ঘটে যাওয়া কিংবা আপনার পরিবার বা পরিজনদের সঙ্গে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং প্রেতরাত্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নতুন এক অজানা ও রহস্যময় ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন প্রেতরাত্রি, অজানা পথে প্রেতের সাথে।